আমি বিশ্ব মজুমদার শুরু করছি সোজা সাপটা। আপনারা নিশ্চয়ই উইনস্টন চার্চিলের নাম শুনেছেন। যারা শোনেননি তাদের বলি, উইনস্টন চার্চিল হলেন ব্রিটিশ রাজনীতিক। দু দফায় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন, আর সম্ভবত একমাত্র প্রধানমন্ত্রী যিনি সাহিত্যে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। তো চার্চিল মনে করতেন যে গণতন্ত্র কতটা খারাপ জিনিস সেটা বুঝতে গেলে একজন ভোটারের সঙ্গে 5 মিনিট কথা বললেই হয়ে যাবে। সেই ভোটারের নানা অভিযোগই আপনাকে বুঝিয়ে দেবে কেন দেশে গণতন্ত্রের কোনো দরকার নেই। এখন চার্চিল গণতন্ত্র বলতে কি বুঝতেন কিংবা কোন ভোটারের সঙ্গে কথা বলেছিলেন সেটা আমাদের জানা নেই, কিন্তু আমাদের দেশে গণতন্ত্র চলে ভোটার বা জনতার কথা ভেবেই। এমনিতে ভোটার মানে আমাদের দেশের নাগরিক, কিন্তু ভোটের মরশুমে তাদের আরও কিছু পরিচয় সামনে আসে, অন্তত আমাদের দেশে। ভোটারের ধর্ম কি, জাত কি, এসব নিয়েও চুলচেরা বিশ্লেষণ হয়। ভোটের দিন যত এগিয়ে আসে তত উচ্চগ্রামে ওঠে বিতর্ক, আলোচনা, তর্ক, বাদানুবাদ। যে ছবির ঝলক আমরা বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় দেখলাম, সব মিলিয়ে 26-এর লড়াইয়ের আগে বাংলার রাজনীতির ময়দানে বিভাজন রেখা অত্যন্ত স্পষ্ট। একদিকে জাতির আবেগে শান, অন্যদিকে হুঁশিয়ারির নাম ডিটেনশন ক্যাম্প। প্রশ্ন এখন একটাই, বাঙালি কি ভাবছে, বাঙালির মন কোন দিকে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। আমাদের আজকের মোশন আবেগে শান বনাম ডিটেনশন ক্যাম্প। এ নিয়ে বলার জন্য যারা আজকে আমার সঙ্গে আছেন, আমার একদম বাঁদিকে আছেন সিপিআইএম এর পক্ষে চন্দন চট্টোপাধ্যায়, পাশে আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, আমার বাঁদিকে আছেন দেবজিৎ সরকার বিজেপির পক্ষে, আমার একদম ডান দিকে আছেন সুমন রায়চৌধুরী কংগ্রেসের পক্ষে, রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, এবং আমার ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে স্নেহাশিস চক্রবর্তী। আমি প্রথমেই আসব যে দেবজিতের কাছে। দেবজিৎ, বিষয়টা এতদিন বিতর্ক, অভিযোগ, পাল্টা অভিযোগের স্তরে ছিল, এখন ঘোষিত। দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার। এই নয়া আইন পড়লেই বোঝা যাবে যে সেখানে রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে করার কথা বলা হয়েছে। হয়তো সরাসরি ডিটেনশন ক্যাম্প কথাটা লেখা নেই, অ্যাকোমোডেশন বলে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু গোটা ব্যাপারটা পড়লে এটা ডিটেনশন ক্যাম্পই বোঝায়। কি বলবে তুমি? দেখুন, যখন অ্যাকোমোডেশন ক্যাম্প বলেছে ওটাকে এখন থেকে ডিটেনশন ক্যাম্প বলে দেবো এতটা তো জানি না। আমি কোনো আইনসভার মেম্বার নই, বা আইনসভার মেম্বার হলেও এরমভাবে বলা যায় না। যখন আইনসভায় ওটা পাস হয়েছে বা আইনসভায় গুরুত্বের সঙ্গে আলোচনা হওয়ার পরে সরকার সেই ক্ষমতা পেয়েছে যে এই ধরনের ক্যাম্প করতে পারার জন্য এবং রাজ্যে এই ধরনের ক্যাম্প করার। প্রথম কথা হচ্ছে এই ক্যাম্প তো আমাদের ভারতীয়দের জন্য নয়, যারা ভারতবর্ষের বাইরে থেকে এখানে এসেছে, যারা অনুপ্রবেশকারী, যারা অন্যভাবে এই ভারতের বুকে বসে আছে, শুধু পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ নয়, অন্য অন্য জায়গা থেকেও যারা অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত, তো তাদেরকে কোথায় রাখা হবে? সারা পৃথিবীতেই সমস্ত রাজ্যেই এরকম মানে রাষ্ট্রেই এরকম ব্যবস্থা আছে। আমি একটা মামলা করেছিলাম, আমি একটু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। একটা মামলা করেছিলাম বীরভূমের সেই ভদ্রলোক যার বিরুদ্ধে মামলা করলাম, আমার ক্লায়েন্ট যে ভদ্রমহিলা, এটা বিয়ের মামলা। দেখা গেল তিনি নিজেকে ভারতীয় হিন্দু, বাঙালি হিন্দু বলে পরিচয় দিয়ে ভদ্রমহিলার সঙ্গে ভালোবাসা করে বিয়ে করলেন। ভদ্রমহিলাও সরকারি ডাক্তার এই পশ্চিমবঙ্গ সরকারের, আমি সঙ্গত কারণে নাম বলছি না। কিন্তু মজাটা কি হলো যে জানা গেল পরে যে উনি চট্টগ্রাম থেকে এখানে চলে এসেছেন, বহুদিন ধরে এখানেই আছেন, বীরভূমে তিনি ব্যবসা করেন, তিনি সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য কোনো পার্টিতেই তার ছোঁয়া বাকি নেই, সবাইকেই তিনি মোটামুটি চেনেন। আমাকেও নাকি চেনেন বলে দাবি টাবি করেছিলেন। তারপরে দেখা গেল যে সত্যি আমি চিনি না এবং তিনি আমাকে বুঝতে পারলেন না। তো তারপরে উনি এখনো পর্যন্ত বহাল তবিয়াতে আছেন। তিনি জানা হয়ে গেছে, এমওইচ তাকে তাড়িয়ে দিতে বলেছে এদেশ থেকে। তারপরে ওই রাজ্যের সরকার চুপচাপ।
কিন্তু কিছু হচ্ছে না, রাখবে কোথায়? আমাকে বা জজ সাহেব জিজ্ঞেস করলেন যে বোঝা তো গেল, কিন্তু রাখবো কোথায়? ডিটেনশন মানে ওই আপনি যেটা বললেন ওই ক্যাম্প কোথায় আছে? মাত্র আমাদের পশ্চিমবঙ্গে এক জায়গাতেই আছে, তো সেখানে ওরমভাবে পাঠাতেও পারছে না। উনি বেল পেয়েছেন, জামিন পেয়েছেন এবং ঘুরে বেড়াচ্ছেন। এরকম কত লোক ঘুরে বেড়াচ্ছে, এটা তো আইনের আমলে অন্তত জানা। যাদেরকে জানে না সেরকম কত লোক ঘুরে বেড়াচ্ছে অন্য রাজ্য থেকে, অন্য রাষ্ট্র থেকে। আপনারা এরকম ক্যাম্প বানাবেন, তাই তো ও যা বলছে? বিজেপির কৌশল হচ্ছে, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, এদের কৌশল হচ্ছে যে দেশের মানুষকে এমন এক সংকটের মধ্যে ফেলে দাও যে সে অস্তিত্ব রক্ষার জন্য ছুটে বেড়াবে। এবং এদের সিএ বলুন, এনআরসি বলুন, এনপিআর বলুন বা এসআইআর বলুন, সব একই ধরনের বিষয়। কিন্তু যে মানুষের অস্তিত্বের সংকটে যদি ফেলে দিই, তাহলে সে আমার কাছে রাস্তা চাইবে না, জল চাইবে না, চাকরি চাইবে না, ডেভেলপমেন্ট চাইবে না, এবং একটার পরে একটা নিয়ে আসছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা বাংলা ভাগের যন্ত্রণার মধ্যে দিয়ে, এবং যখন বাংলা ভাগ হলো তখন একইভাবে দলে দলে মানুষ বাংলাদেশ থেকে আমাদের এই বাংলায় পশ্চিমবঙ্গে চলে এসছে, ভারতে চলে এসছে। খেয়াল করে দেখুন, এটা স্বাভাবিক ছিল। এবং কংগ্রেস সরকার তখন বিধানচন্দ্র রায় তাদের জন্য উদ্বাস্তু কলোনি করেছে, থাকার বন্দোবস্ত করেছে। পরবর্তীকালে বামফ্রন্ট সরকার, জ্যোতি বসু, তারাও কিন্তু এই উদ্বাস্তু কলোনিগুলোর পাশে তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছে। এবং আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আরও বেশি করে তাদের পাট্টা দেওয়া বলুন, সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে এনে, এবং এদের রেশন কার্ড হয়েছে, ভোটার কার্ড হয়েছে, আধার কার্ড হয়েছে, একটার পর একটা নির্বাচনে তারা সরকার তৈরি করেছে, জনপ্রতিনিধি করেছে। ফলে আমরা কখনো, এই বাংলার মানুষ আমরা কিন্তু কখনো ভাবিনি যে ওরা ও দেশের বা আমরা এ দেশের, এরকম কোনো পার্থক্য ছিল না। এই প্রথম এদের সামনে দাঁড় করিয়ে দিল, প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল যে তুমি ভারতীয় কি ভারতীয় নয়, এই ভারতীয় জনতা পার্টি 2003 সালে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা করলেন, তখন বিজেপি সরকারে ছিল, অটল বিহারী বাজপেয়ী ছিল। 3টে গুরুত্বপূর্ণ জিনিস তারা ওখানে অ্যাড করলো। এক হচ্ছে এনআরসি করা হবে, 2 হচ্ছে এরপর থেকে যে জন্মাবে তার বাবা মা দুজনকেই ভারতের নাগরিক হতে হবে। 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, আন্ডার সেকশন 2 ক্লজ বি তে আছে, এই প্রথম এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে দেয়া হলো যে ইলিগাল মাইগ্রেন্টের ডেফিনিশন দেয়া হলো। অবৈধ অনুপ্রবেশকারী কারা না, বলছে যারা পাসপোর্ট নিয়ে আসেনি তারা, এবং যারা অথবা যারা ভিসা নিয়ে এসেছিল, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এবং সেই দিন থেকে এই যে আমাদের দক্ষিণ উত্তর 24 পরগনা জুড়ে মতুয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু অনেক পরে এসছে, আরো পরে, 71-এর পরে একটা কলমের খোঁচায় সব ইললিগাল মাইগ্রেন্ট হয়ে গেল। বাংলাদেশ থেকে আসা এই মানুষগুলো বিজেপি করেছে, আজকে করে দিয়ে তাদের এই সংকটের মধ্যে ফেলে দিয়ে 14 সাল থেকে বলছে যে আমরা সিএ নিয়ে আসবো, নিয়ে এসে নাগরিক করে দেবো। নাগরিক করতে পারবেন? নাগরিক করতে পারবেন সিএ দিয়ে? এই 1951 সালের আইন দাদা, বিজেপি কেন করবে? 1951 সালের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট, তারপরে যতগুলো হয়েছে সবই। আপনি কি বাংলাদেশের মুসলমানদের চাইছেন এদেশের নাগরিক করতে? আপনি এসআইআর এ আপনি কি বাংলাদেশ, এসআইআর নিয়ে নয়, সিএ, এটা তো সিএ এর প্রশ্ন। এসআইআর এ তো কোথাও এটা বলেনি। শুনুন, আপনি বা তৃণমূল কংগ্রেস কি বাংলাদেশি মুসলমানদের এদেশের নাগরিক করতে চায়? আমার সোজাসুজি প্রশ্ন। আপনাকে একটাই প্রশ্ন, যারা বাংলাদেশ থেকে মুসলমান, আমার প্রশ্নটা পরিষ্কার, বাংলাদেশের মুসলমান যারা ওপার থেকে এপারে আসছেন বা এসেছেন বা আসবেন, তাদের কি এই দেশের নাগরিকত্ব দেবেন? অত্যাচারী হিন্দুরা যারা অত্যাচারিত হয়ে আসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য আমরা লড়ে যাব। আচ্ছা, উত্তম ব্রজবাসী রাজবংশী, আমি আবার তাকে এনআরসির রিপোর্ট অসম থেকে সেটা তো অসম সরকার স্বীকার করেছে যে ভুল হয়েছে, কিন্তু আপনি বলুন, আপনি বলছেন কোন উদ্বাস্তু কলোনির লোকেদের তো, শুনুন, উদ্বাস্তু কলোনির লোকেদের তো আমি কি বললাম আপনি নাগরিক বলে আলাদা করা হয়নি, ডিটেনশন ক্যাম্প তো ওদের জন্য নয়। আজকে 24 সালে এই 24 আমি একটু বলি, 24-এর 31শে ডিসেম্বর পর্যন্ত আবার পার্লামেন্টে যেটা করা হলো যে যারা এসছে তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে। আচ্ছা, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই বলছিলাম, এই প্রশ্নটা, কি প্রয়োজন? এই প্রশ্নটা সুমনকে আমি আসছি। সুমন, কি